অ্যাসিড, ক্ষার ও লবণ যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের আজকে আমাদের তৃতীয় পার্টের আলোচনা হচ্ছে নাইট্রিক অ্যাসিডের রাসায়নিক ধর্মসমূহ। নাইট্রিক অ্যাসিডের রাসায়নিক ধর্মসমূহ আমরা আজ আলোচনা করব। প্রথমেই আমরা আলোচনা করব যে অ্যাকোয়াফর্টিস কি না। অ্যাকোয়াফর্টিসের বাংলা মানেটা হচ্ছে শক্তিশালী জল বা তেজি জল। শক্তিশালী জল বা তেজি জল। এই নাইট্রিক অ্যাসিডকে বলা হয় অ্যাকোয়াফর্টিস। কারণ কি এই নাইট্রিক অ্যাসিডকে বলা হবে অ্যাকোয়াফর্টিস? কারণ নাইট্রিক অ্যাসিডের মধ্যে বেশিরভাগ ধাতু, বিশেষ করে যে সমস্ত ধাতুগুলো তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের নিচে অবস্থান করছে, প্রধানত হচ্ছে সোনা, প্লাটিনাম, এইগুলো কি হয় হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে দ্রবীভূত হয়। আর সেই কারণে একে বলা হবে অ্যাকোয়াফর্টিস বা শক্তিশালী জল বা তেজি জল। নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া যে আগের যে আমরা পড়েছি যে ক্ষার বা ক্ষারকের সঙ্গে বিক্রিয়া, যেমন ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে যেমন সোডিয়াম হাইড্রোক্সাইডে নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে সোডিয়াম নাইট্রেট জল উৎপন্ন করবে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়াম নাইট্রেট আর জল উৎপন্ন করবে। এগুলো ক্ষার বা ক্ষারক হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে এগুলো করবে। তারপরে কার্বনেট কিংবা বাইকার্বনেট লবণের সঙ্গে বিক্রিয়া করলে কি করবে, সেই একই রকম জিনিস, লবণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছে। আর এর প্রধান যে ব্যতিক্রমী বিক্রিয়াগুলো হচ্ছে সেইগুলো হচ্ছে ধাতুর সঙ্গে বিক্রিয়া। এবার যেমন আমরা অ্যাসিড পড়লে অ্যাসিডের দুটো বৈশিষ্ট্য জানি, মানে গাঢ়ত্বটা। একটা হচ্ছে অ্যাসিড পড়লে আমরা কি জানি, লঘু আর হচ্ছে গাঢ়। এই দুটো অ্যাসিড সম্বন্ধেই আমরা প্রধানত জেনে এসেছি। কিন্তু নাইট্রিক অ্যাসিডের গাঢ়ত্বকে বহুভাগে প্রকাশ করা হয়। মানে নাইট্রিক অ্যাসিডের গাঢ়ত্বটাকে বহুভাবে প্রকাশ করা হবে। যেমন যদি নাইট্রিক অ্যাসিড মানে গাঢ়ত্ব 1% থাকে, মানে 1% বলতে অ্যাসিডটা 1%, বাকিটা হচ্ছে জল, যদি মানে অ্যাসিডের জৈল দ্রবণটা যদি থাকে তাহলে সেটা হবে অতি লঘু। অতি লঘু যখন 1% থাকবে। তারপরে হচ্ছে লঘু, অতি লঘুর পর হচ্ছে লঘু, যেটা হচ্ছে 20% মধ্যে থাকবে। তারপরে নতি গাঢ় বা মধ্যম গাঢ় বা নতি গাঢ়, সেটা থাকবে হচ্ছে 50%। তারপরে থাকবে তোমার হচ্ছে গাঢ়, গাঢ়র মধ্যে এটা হচ্ছে 50%, আর গাঢ়র মধ্যে থাকবে 70% অ্যাসিড। তারপরে অতি গাঢ়, এখানে থাকবে 90%। তারপরে হচ্ছে বাষ্পীয়, সবশেষে হচ্ছে বাষ্পীয়। এখানে থাকবে 90%, 99%। এই নাইট্রিক অ্যাসিডের গাঢ়ত্বকে এতভাবে প্রকাশ করা হয়। তাহলে এই ধরনের গাঢ়ত্বের অ্যাসিড নিলে তাহলে বিভিন্ন ধাতুর সঙ্গে সে বিভিন্ন রকম বিক্রিয়া করবে। এই ছকগুলো তোমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। আচ্ছা, এবার প্রথমেই আসি যে নাইট্রিক অ্যাসিড ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে কিভাবে বিক্রিয়া করবে। না, ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে প্রথমেই হচ্ছে বিক্রিয়া করছে উষ্ণ এবং গাঢ়। উষ্ণ গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। আর অতি লঘু মানে 1% যেটা আছে সেটা বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করবে। আর এটা তোমরা মনে রাখবে, যত ধাতু আছে তার মধ্যে কেবলমাত্র ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ এই দুটো ধাতুর সঙ্গে অতি লঘু নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন হয়। আর কোনো ধাতুর সঙ্গে অতি লঘু নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন হয় না। কেবলমাত্র ম্যাগনেসিয়াম আর ম্যাঙ্গানিজ এই দুটো ধাতুর সঙ্গে অতি লঘু নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় অতি লঘু HNO3 বিক্রিয়ায় কি উৎপন্ন হবে না, হাইড্রোজেন উৎপন্ন হবে।
আর অন্য কোনো ধাতুর সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন হবে না। ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ এই দুটো ধাতু। আচ্ছা, এর এমনি সাধারণত দেখা যায় যে গাঢ় HNO3 থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইড, গাঢ় HNO3 থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইড আর মধ্যম গাঢ় থেকে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়, আর মধ্যম গাঢ় থেকে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়। আর শীতল বা লঘু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলে সেখান থেকে নাইট্রাস অক্সাইড উৎপন্ন হয়। প্রধানত এই তিনটে সাধারণত মেনে চলে। মানে ধাতুর সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় কী হয়, লবণ উৎপন্ন হবে, জল উৎপন্ন হবে, সঙ্গে একটা অক্সাইড উৎপন্ন হবে। ধাতুটা যে মূলক, অ্যাসিডটা যে মূলকের সেই মূলকেরই অক্সাইড। যেমন নাইট্রিক অ্যাসিড কোন মূলকের, নাইট্রেট মূলকের। তাহলে নাইট্রেট মূলকের অক্সাইড কীগুলো হয়, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড এরকমগুলো, বা নাইট্রিক অক্সাইড, এই অক্সাইডগুলো উৎপন্ন হবে। এখানে ধাতুর প্রকৃতি অনুযায়ী, ধাতুর অ্যাসিডের প্রকৃতি অনুযায়ী সেই রকম অক্সাইড উৎপন্ন হবে। যেমন গাঢ় HNO3 যদি ধাতুর সঙ্গে বিক্রিয়া করানো হয় তখন গ্যাস হিসেবে নাইট্রোজেন ডাইঅক্সাইড, মধ্যম গাঢ় ব্যবহার করলে তখন নাইট্রিক অক্সাইড, আর লঘু ব্যবহার করলে নাইট্রাস অক্সাইড উৎপন্ন হবে। দেখো এখানে আমার ম্যাগনেসিয়ামের সঙ্গে গাঢ় নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে কি উৎপন্ন হয়েছে, যে নাইট্রোজেন ডাইঅক্সাইড এক্ষুনি বললাম। আর অতি লঘুর সঙ্গে তো আমি বলিনি, অতি লঘুর সঙ্গে কেবলমাত্র একটা ব্যতিক্রম আছে যে হাইড্রোজেন উৎপন্ন হলো। যেমন জিঙ্কের সঙ্গে দেখো গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় জিঙ্ক নাইট্রেট, নাইট্রোজেন ডাইঅক্সাইড। মধ্যম গাঢ়র সঙ্গে দেখো, আমি বলছি মধ্যম গাঢ় বলতে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়েছে মধ্যম গাঢ়তে। আর যদি লঘু অ্যাসিড জিঙ্কের সঙ্গে বিক্রিয়া করানো হতো তখন হচ্ছে কি হতো না, নাইট্রাস অক্সাইড উৎপন্ন হতো। এখানে সেই বিক্রিয়াটা নেই। যেমন লঘু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে জিঙ্কের বিক্রিয়ায় Zn প্লাস HNO3 সমান হচ্ছে ZnNO3 প্লাস N2O নাইট্রাস অক্সাইড প্লাস জল উৎপন্ন হবে। এই যে HNO3 ব্যবহার করছি এটা হচ্ছে লঘু। এখানে দুটো দিয়েছে, গাঢ় দিয়েছে আর হচ্ছে মধ্যম গাঢ় দিয়েছে, এটা হচ্ছে লঘু। আর অতি লঘুর সঙ্গে জিঙ্কের বিক্রিয়ায় জিঙ্ক নাইট্রেট এবং অ্যামোনিয়াম নাইট্রেট উৎপন্ন হবে আর জল উৎপন্ন, সেখানে কোনো অক্সাইড উৎপন্ন হবে না। আচ্ছা, এগুলো গেল তড়িৎ রাসায়নিক শ্রেণীতে উপরে, মানে হাইড্রোজেনের উপরে যে ধাতুগুলো আছে। সাধারণত জিঙ্ক ম্যাগনেসিয়াম দিয়ে করেছে। আবার হাইড্রোজেনের নিচে একটা ব্যতিক্রমী যেহেতু আছে, হাইড্রোজেনের নিচে একটা ধাতু যেমন কপারের সঙ্গে বিক্রিয়া করাবে, ও জিঙ্কের সঙ্গে সরি এখানে দিয়েছে, এই দেখো জিঙ্ক নাইট্রেট এটা উৎপন্ন হয়েছে। এবার কপারের সঙ্গে দেখো বিক্রিয়াগুলো আছে। কপারের সঙ্গে প্রথমে, তাহলে কপারের সঙ্গে লঘু নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া সাধারণত হবে না। লঘু বলতে অতি লঘু নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া সাধারণত হয় না। এবং গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে কপারের বিক্রিয়ায় নাইট্রোজেন ডাইঅক্সাইড, মধ্যম গাঢ়র সঙ্গে নাইট্রিক অক্সাইড, আর লঘু বা শীতল নাইট্রিক অ্যাসিডের সঙ্গে নাইট্রাস অক্সাইড উৎপন্ন হয়েছে। আচ্ছা, আরেকটা হচ্ছে বাষ্পীয় নাইট্রিক অ্যাসিড, মানে যেটা 99% অ্যাসিড আছে সেটার সঙ্গে কপার বিক্রিয়া করে কিপ্রিক অক্সাইড আর নাইট্রোজেন উৎপন্ন করবে। এই বিক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, বাষ্পীয় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে কপারের বিক্রিয়া। তারপরে নাইট্রিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন আছে, প্রমাণ করব কিভাবে। ওই যে ম্যাগনেসিয়ামের সঙ্গে গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম নাইট্রেট এবং গাঢ় বলছি অতি লঘু নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম নাইট্রেট আর হাইড্রোজেন উৎপন্ন হয়, সেখান থেকে বলতে পারো। তারপর এখানে বলছে তাপের প্রভাবে নাইট্রিক অ্যাসিড কী হয় না, ঝামা পাথরের উপর ফোঁটা ফোঁটা করে গাঢ় নাইট্রিক অ্যাসিড ফেললে গাঢ় নাইট্রিক অ্যাসিড বিশ্লিষ্ট হয়ে কী হবে, বাদামি বর্ণের নাইট্রোজেন ডাইঅক্সাইড, জল, অক্সিজেন এবং জলীয়বাষ্প উৎপন্ন করে। এটাও নাইট্রিক অ্যাসিডকে শনাক্তকরণে হিসেবে ব্যবহার করতে পারো, উত্তপ্ত ঝামা পাথরের উপর দিয়ে নাইট্রিক অ্যাসিড গ্যাস চালনা করলে। আর এর সর্বপ্রধান হচ্ছে শনাক্তকরণ বিক্রিয়াটা হচ্ছে বলয় পরীক্ষা।
প্রথমে কি করবে, একটা টেস্ট টিউবে নাইট্রিক অ্যাসিড নিয়ে নিবে। হ্যাঁ, সেই নাইট্রিক অ্যাসিডের মধ্যে সদ্য প্রস্তুত ফেরাস সালফেট, কারণ ফেরাস সালফেট আগে থেকে প্রস্তুত হয়ে থাকলে হবে না, এখনই প্রস্তুত হয়েছে সেই রকম ফেরাস সালফেট প্রস্তুত করে নাইট্রিক অ্যাসিডের মধ্যে নিয়ে নিলে, তারপর অপর একটা টেস্ট টিউবে সালফিউরিক অ্যাসিড নিয়ে ধীরে ধীরে ওই ফেরাস সালফেটযুক্ত নাইট্রিক অ্যাসিডের মধ্যে ধীরে ধীরে ফেললে, গা বেয়ে ফেলবে। কিছুক্ষণ পর দেখবে এরকম যে ফেরাস সালফেট, সদ্য প্রস্তুত ফেরাস সালফেটের যে দ্রবণ ছিল তার মিডিলে দেখবে একটা এরকম বাদামি বর্ণের একটা বলয় তৈরি হবে। এই বলয়কে দেখেই আমরা বলবো এটা এর মধ্যে নাইট্রিক অ্যাসিড ছিল। এবার সেটার বিক্রিয়াটা কি না, দেখো ফেরাস সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে ফেরাস সালফেট নাইট্রিক অক্সাইড আর জল উৎপন্ন করে। ওই ফেরাস সালফেট আবার নাইট্রিক অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রোসো ফেরাস সালফেট, যেটা হচ্ছে বাদামি বর্ণের বলয় তৈরি করে। এটা কিন্তু এই বিক্রিয়াটা, লাস্টের বিক্রিয়াটা ঠিক নেই, লাস্টের বিক্রিয়াটা আমি লিখছি দেখো। তাহলে প্রথমে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হলো, এখানে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হলো, তারপরে বিক্রিয়াটা হচ্ছে ফেরাস সালফেট প্লাস 6 অণু জলের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করবে FeH2O6NO, তৃতীয় বন্ধনী শেষ করে SO4। পুনরায় এই যৌগটা কি বললাম যে FeH2O6NO SO4, এই যৌগটা পুনরায় নাইট্রিক অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করবে, 1 অণু জলটা বেরিয়ে যাবে, যে FeH2O5NO SO4 প্লাস জল। এই যৌগটাই বাদামি বর্ণের বলয় তৈরি করে। এই যৌগটার নাম হচ্ছে পেন্টা অ্যাকোয়া নাইট্রোসো আয়রন 2 সালফেট। কি এই যৌগটার নাম হচ্ছে পেন্টা অ্যাকোয়া, যে বাদামি বর্ণের বলয়টা ধরো তার নাম পেন্টা অ্যাকোয়া নাইট্রোসো আয়রন ব্র্যাকেট দিয়ে রোমান হরফে 2 সালফেট। যে বাদামি বর্ণের বলয়টা তৈরি হলো সেই বলয়টার রাসায়নিক নাম পেন্টা অ্যাকোয়া নাইট্রোসো আয়রন 2 সালফেট। এইভাবে নাইট্রিক অ্যাসিডকে শনাক্তকরণ করা হবে। আচ্ছা, এরপর আমরা পড়ব কি না অম্লরাজ। অম্লরাজটা কি না 3 আয়তন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং 1 আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিড মিশ্রণকে বলা হবে অম্লরাজ। এর প্রধান কাজটা হচ্ছে ওই সোনা দোকানে যে সোনা আছে সোনাকে দ্রবীভূত করতে, মানে সোনার যে ডালাগুলো আছে বা সোনার যে বাটগুলো থাকে সেইগুলোকে ওই অম্লরাজে দ্রবীভূত করে এর জলীয় দ্রবণ প্রস্তুত করা হয়। তারপরে সেগুলোকে বিভিন্ন ছাঁচে ফেলি, এবার সোনার গহনা তৈরি করা হয়। এই হচ্ছে নাইট্রিক অ্যাসিডের রাসায়নিক ধর্ম বলো আর তার মানে বিক্রিয়াগুলো বলো। আজ এই পর্যন্তই। এবার পরের ডেটে এদের ব্যবহার এবং সালফিউরিক ক্ষারের ধর্মটা আমরা পড়ব।